বিসমিল্লাহির রহমানির রহিম। কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল অর্থাৎ কারিগরি শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে আমি আমার সুমনস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অথবা সুমনস টিউটোরিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কারিগরি শিক্ষা শাখার শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ। তো প্রথমে আমরা চলে যাই আমাদের সাজেশনে, যে তোমাদের জন্য ফাইনাল সাজেশন 2025 ভোকেশনালের যে সাজেশনটি তোমাদের হাতে আমি দিয়েছিলাম, সেই সাজেশনের আলোকে তোমাদের পরীক্ষা তোমরা জানো 60 মার্কের পরীক্ষা হবে। এই 60 মার্কের মধ্যে তোমাদের গ্রামার আছে 24, তোমাদের মোটামুটি একবারে ইজি পরীক্ষা হয়। 60 মার্কের মধ্যে 40-45 পাওয়া খুব ইজি, খুব নর্মাল প্রশ্ন হয়, তোমরা জানো। আর আজকে আমরা 5 নঙ্গে যেটা আসে ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস, এটা নিয়ে আলোচনা করব। এটার মার্ক 4। তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্বের তোমাদের যে কোনো 4টা অ্যান্সার করলে হয়, থাকে 6টা। তো আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী, আমরা রাইট ফর্ম ভার্বের একটা এক্সারসাইজ এই জায়গায় তুলে দেওয়া হয়েছে। সেটা হয়েছে তোমাদের সকলের যেই হাতে নির্ধারিত যেই গ্রামার, সেই গ্রামার হচ্ছে গ্রামের নাম সম্ভবত প্রাইম। এই প্রাইম যেই গ্রামারের মডেল বা এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজ ধারাবাহিকভাবে তোমাদের সুবিধার জন্য আমি প্রতিদিন আমি আপলোড করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকল রুলসগুলো পড়ানো হয়েছে এবং সকল রুলসগুলো মুখস্থ করানো হয়েছে। এই জন্য তোমাদের গ্রামারগুলো আমি জাস্ট টাচ করে চলে যাব। আর আমি ভিডিও অবশ্যই অনেক ছোট করব। তো তোমরা যদি না বোঝো এই বিষয় নিয়ে একটু আলোচনা, মানে এই বিষয়টা অবশ্যই জানাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই সরাসরি রাইট ফর্ম অফ ভার্বে। একটু বড় করি যাতে তোমরা সহজে বিষয়গুলা চোখে পড়ে। আমরা প্রথমে পড়ি 1 নাম্বারে তোমাদের প্রাইম যে গ্রামার বুক, এই গ্রামার বুকের 1 নাম্বারে দেখবা হুবহুব এরকম 5টা-6টা দেওয়া আছে, যে কোনো 4টা পরীক্ষায় লিখতে হয়। তো 1, 2, 3, 4 এভাবে ধারাবাহিকভাবে হবে। তুমি শুধু বইটা নিয়ে সামনে নিয়ে বসলে হবে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা বা জানাবা আমাকে। তো অবশ্যই চলে যাই। ইট ব্র্যাকেটে আছে টু রেইন ড্যাশ সিন্স মর্নিং। দেখেন টু রেইন তো বৃষ্টি হওয়া, এটা ভার্ব, এটাই ভার্ব। আমার প্রথম রুলস যেটা তোমাদের পড়ায়, মানে প্রথম রুল যেটা 1, প্রথম রুল যেটা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আরেকটা বিষয় হচ্ছে রেইন, যে ভার্বটা থাকবে তাকে আমি বলছিলাম ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 তোমরা পড়বা। যেমন রেইন, তাহলে এটা ভার্ব 1, এটা ইনফিনিটিভ আছে, কিন্তু তোমরা কিন্তু ইনফিনিটিভ জানো, 2 + ভার্ব 1 ইনফিনিটিভ। তো আমি 5টা করার জন্য তোমাদের বলছিলাম, এট ফার্স্ট 3টা হবে। সেই 3টা কি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। রেইন, তাহলে ইডি যোগ করলে ভার্ব 2 আর ইডি যোগ করলে ভার্ব 3, তাহলে আমরা বলবো রেইন ভার্ব 1, রেইনড। আর যদি ইনফিনিটিভ বলি, যেটা দেওয়া আছে টু রেইন আর একটা জিরান অথবা পার্টিসিপল রেইনিং। তো আমরা এটা রুলসে পড়বো ইট ড্যাশ টু রেইন সিন্স মর্নিং। আমরা পড়ব সিন্স মর্নিং। দেখেন এই জায়গায় সিন্স আছে। আমি তোমাদের অবশ্যই মানে সিন্সের 2টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বলছিলাম একটা হচ্ছে কনজাংশন হিসেবে যদি সিন্স ব্যবহৃত হয়, সেটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আরেকটা সিন্স আলোচনা করেছিলাম সিন্স যখন সময় নির্দেশ করে, সিন্সের পরে কোনো সময়, নির্ধারিত কোনো সময়কে নির্দেশ করা হয়, তখন এটা আলাদা রুলস। তো প্রথমে আমরা সিন্সের পর সিন্স বা ফর, যদি সিন্স অথবা ফর মানে প্রিপজিশন, এর পরে যদি কোনো সময়কে নির্দেশ করে, তাহলে আমি বলছিলাম একটা নির্দিষ্ট টেন্সে গঠন করতে হয়। তোমরা অবশ্যই ধরতে পেরেছ, সিন্সের পরে সময়কে যদি নির্দেশ করা হয়, এটা কোন টেন্স বলো, মানে অবশ্যই মনে পড়ছে, সেটা হবে সম্ভবত
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্সের পরে যদি কোনো সময়কে নির্দেশ করে 1 নম্বর রুলস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি সিন্স কোনো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মাঝখানে যদি ব্যবহৃত হয়, এটা সুন্দরভাবে আমি 2টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। যেমন সিন্স এটা যদি কোনো বাক্যের কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। সেটা কি, যদি সিন্সের আগে ভার্ব 1 হয়, পরেরটা হবে ভার্ব 2। আবার সিন্সের আগে যদি ভার্ব 2 হয়, পরেরটা হবে হ্যাড প্লাস ভার্বের 3য় রূপ। তোমরা অবশ্যই ধরতে পেরেছো। আবার আমি বলি, সিন্সের আগে যদি ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আপনারা তোমরা বুঝতে পেরেছো। এইটা হচ্ছে 2টা রুল। সিন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা অবশ্যই গঠন জানো, যেগুলো তোমাদের ঠোঁটস্থ মুখস্থ এখন আছে। তো এইটা হচ্ছে 2টা রুলস এই জায়গায়। আর এই জায়গায় আছে সিন্স বা ফর, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। চলেন আমরা দেখি সিন্সের পরে কি আছে। আমরা দেখলাম সিন্সের পরে আছে মর্নিং, অর্থাৎ সময়। মর্নিং অর্থাৎ সকাল, আর সকাল যেহেতু সময়কে বোঝানো হয়েছে, নির্দিষ্ট সময়, তাহলে সিন্স। আর কোনো অনির্দিষ্ট সময়, যেমন 2 আওয়ার্স, নির্দিষ্ট কোনো সময় না, তখন ফর বসে, এটা প্রিপজিশনে ব্যবহৃত হয়। তাহলে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা কিন্তু জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি। বলেন তো, মনে করার চেষ্টা করেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, কি হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাভ বিন, হ্যাজ বিন। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। তো ইটের সাথে হ্যাভ বসে না হ্যাজ বসে? অবশ্যই হ্যাজ বসে। তাহলে আমরা গঠন অনুযায়ী করে ফেলি। তাহলে সাবজেক্ট ইট, তারপর হবে হ্যাজ বিন। ইট হ্যাভ না, এইটার সাথে হ্যাজ হবে, যেহেতু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ইট হ্যাজ বিন। তারপর মূল ভার্বের সাথে আইএনজি আছে টু রেইন, অর্থাৎ রেইন ভার্ব 1। তোমরা জানো একমাত্র ভার্ব 1 এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমরা লিখব রেইনিং, রেইনিং সিন্স মর্নিং। বুঝতে পেরেছো? এটা কিন্তু রুলস 2টা আলোচনা করছি। সিন্স ফরের পরে যদি সময় নির্দেশ করে 100% মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মাঝখানে বসে, এর আগে একটা বাক্যাংশ থাকে, বাক্য থাকে, পরে একটা বাক্য থাকে। তাহলে আমি বলছিলাম প্রথম বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথম বাক্যে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে হ্যাড প্লাস মানে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এটা বুঝতে পেরেছো। আমি ক্লাসে যেভাবে আলোচনা করেছি হোয়াইট বোর্ডে লিখে লিখে, তোমরা অবশ্যই এটা ধরতে পেরেছো। তারপরে আমরা চলে যাই, একটু বড় করে নেই যাতে আমাদের আরো সুবিধা হয়, চোখের সামনে অনেক সুন্দর করে ভাসে। তো প্রিয় শিক্ষার্থী, 20 নাম্বারটা আমরা পড়ি। হি ড্যাশ মানে টু কাম ড্যাশ হোম ইয়েস্টারডে। তো আমরা দেখি ভার্ব কি আছে, টু কাম ইনফিনিটিভ। তোমরা জানো জিরান ইনফিনিটিভ, 2 প্লাস ভার্ব 1 হলে ইনফিনিটিভ। তাহলে এটার ভার্ব 1 কি কাম, ভার্ব 2 কি কেম, ভার্ব 3 কি কাম। তাহলে কাম কেম কাম, ইনফিনিটিভ টু কাম, জিরান কামিং, কামিং। এটা বা সরি পার্টিসিপল। তো আমরা পড়তেই থাকবো। যদি টেন্স মার্কার চলে আসে, অর্থাৎ যেটা দেখলে আমরা নির্দিষ্ট বলতে পারবো এটা ওই টেন্স হয়, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো হি টু কাম হোম ইয়েস্টারডে, এই জায়গায় তোমাকে থেমে যেতে হবে। অবশ্যই তোমাদের পড়িয়েছিলাম ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ কি গতকাল। তো গতকাল হলে এরকম টেন্স মার্কার আছে কিছু, আমি কিন্তু তোমাদেরকে মানে এই বিষয়গুলো অবশ্যই ধরিয়েছিলাম, মনে আছে কিনা। কি থাকলে
ইয়েস্টারডে, তারপরে হচ্ছে এগো, তারপরে লং এগো, লাস্ট। এরপর লাস্টের পরে আমরা যা যোগ করি, তাহলে লাস্টের পরে আমরা যা যোগ করি সেটাই হবে, যেমন কোনো বাক্যে যদি ইয়েস্টারডে থাকে, এগো থাকে, লং এগো থাকে, লাস্ট থাকে, লাস্টের পর যদি হয় লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, তাহলে এগুলো অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইয়েস্টারডে এগো, ইয়েস্টারডে তো গতকাল, এগো অর্থ আগে, লং এগো অর্থ দীর্ঘ আগে, লাস্ট মান্থ গত মাস, লাস্ট উইক গত সপ্তাহ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, পাস্ট ইনডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে আমরা এটাকে করে ফেলি, হি কেম, তাহলে হবে কেম, হি কেম হোম, যা আছে তাই। ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে গঠন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? অবশ্যই। আমরা চলে যাই পরের বাক্য। এটাও বড় করে নেই, সি নাম্বার, তোমাদের চোখের সামনে তো ধরা যায় আমরা এই বিষয়গুলা। আই স দ্য বয় ড্যাশ, তারপরে ব্র্যাকেট থেকে এটা রাইট ফর্ম ভার্ব ব্যবহার করতে বলেছে। আই স, আমি দেখেছিলাম, দ্য বয় বালকটিকে কি করতে জানি না, এই জায়গাতে প্লে তো খেলা করা। বলেন ভার্ব ওয়ান কি? ভার্ব ওয়ান হচ্ছে প্লে, ভার্ব টু প্লেড, ভার্ব থ্রি প্লেড। তাহলে আমরা বলতে পারি প্লে, প্লেড, ইনফিনিটিভ টু প্লে, জিরান প্লেইং, অথবা পার্টিসিপল প্লেইং। যাই হোক, আমরা এটা বললাম। এবার আসি, দেখেন আমি বলছিলাম কোনো বাক্যে যদি সি থাকে 100%, সি থাকে পরবর্তী ভার্বের সাথে আইএনজি। সি মানে কি? সি অর্থ দেখা, তাহলে প্রেজেন্ট সি, তারপর হচ্ছে স, আরেকটা হয়েছে সিন। এই বাক্যর মধ্যে পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আমরা আইএনজি যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলে হয়ে যাবে। কি বুঝছে কিনা? কোনো বাক্যের শেষে মধ্যে সি থাকে, স থাকে, সিন থাকে, পরবর্তী কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে বা কোনো ভার্ব থাকে, তার সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে আমরা করি সি, এটা বলছে প্লে, তাহলে তোমরা ধরতে পেরেছো অবশ্যই। সেটা হবে কি? আই স দ্য বয়, তাহলে হবে প্লেইং। তোমাদের এই ভিডিও করার পিছনে প্রধান কারণ আমি এগুলা করার পর তোমরা এই ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখলে বা পরীক্ষার আগে কয়েকদিন দেখলেই তোমরা খুব সুন্দরভাবে ব্রেনে চলে আসবে। তাহলে আই স দ্য বয় প্লেইং আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমরা চলে যাই তারপরে ডি নাম্বার। আমরা একটু বড় করি সুবিধার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এবার এটা পড়ি। ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যদি আই ড্যাশ এ চাইল্ড এগেন, বি ভার্ব আছে। তোমরা জানো, অবশ্যই জানো, সবাই জানো, কেউ কোনো ব্যাসের কেউ বাদ নেই যে জানো কি না বি ভার্ব কি। তোমরা অবশ্যই সাথে সাথে বলা শুরু করেছো। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো ভার্ব অনুযায়ী ভার্ব ওয়ান হলে অ্যাম, ইজ, আর ভার্ব টু হলে ওয়াজ, ওয়ার হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স ইচ্ছা মানে কল্পনা এগুলা। ইফ যদি আই ড্যাশ এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম, ইস সেই শৈশবের দিনগুলো, আমি যদি আবার শিশু হতে পারতাম, কতই না ইয়া ছিল। এটা কাল্পনিক, আর কোনোদিন শিশু হওয়া যাবে না। তাহলে দেখেন অতীতে চলে যায়, অ্যাগেন এ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম। তো এই জায়গায় কিছু বিষয় মনে রাখবেন। ইফের পরে যদি সাবজেক্ট আছে তারপরে, তাহলে অবশ্যই বি ভার্ব, আর বি ভার্ব হলে মনে রাখবেন ইফের পরে যদি বি ভার্ব থাকে চোখ বোঝে ওয়ার বসায় দিবেন, ওয়ার। তাহলে আমরা লিখব কি? ইফ আই ওয়ার,
ওয়ার এ চাইল্ড অ্যাগেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আই কিন্তু ফার্স্ট পারসন কিন্তু এর সাথে হয় এম হইতো নয়তো ওয়াজ হইতো কিন্তু এটা কেন ওয়ার হলো তুমি এই চিন্তা না করে সরাসরি ইফ এর পরে আই থাকলে বি ভার্ব থাকলে ওয়ার বসায় দিবা আর কোনো এই যে কোনো রুলস মানার কোনো দরকার নাই ইফ এর পরে বি ভার্ব থাকলে ওয়ার বসায় দিবা ক্লিয়ার অবশ্যই বুঝতে পেরেছো আমি জানি চলে যাই তারপরে পরের সেন্টেন্সে পড়ি আমরা শুরু করি সে ড্যাশ মাঝখানে আছে গো স্কুল নাও এই খুব দ্রুত নাও চিহ্নিত করে ফেলো নাও টেন্স মেকার বা টেন্স চিনার উপায় নাও অর্থ বলো তো কি এখন তো যাই হোক আমরা এটা আগে চিন্তিত করি গো এর তিনটা বলেন গো এন্ড গন টু গো গোয়িং ইনফিনিটিভ টু গো জিরান গোয়িং তাহলে সি টু গো ড্যাশ স্কুল নাও আছে বলে এটা কোন টেন্স আমরা জানি টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এটা আমরা জানি ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এত বলবো না আমরা সরাসরি নাও চলে যাব নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ গঠন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে আমরা এটা করে ফেলি সে এমিজার এর সাথে ইজ হয় তোমরা জানো she is go আছে তার মানে গোয়িং স্কুল নাও সবাই নাও এর কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে একটু জুম করে দেখাই she is going to school নাও চলে যাই তারপরেরটা আমরা শুরু করি পড়া একটু বড় করে নেই প্রিয় শিক্ষার্থী মিস্টার আলম টু বিল্ড ড্যাশ এ হাউস নেক্সট ইয়ার দেখেন নেক্সট ইয়ার আসছে মানে ভবিষ্যৎ তাহলে ভবিষ্যৎ তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স তো কিছু কিছু ক্ষেত্রে আবার এটা অভ্যাস করতো ভবিষ্যতের ক্ষেত্রে বোঝায় যে আমি একটা বাড়ি করতে থাকবো তার মানে এটা হচ্ছে আমরা এটা দুইভাবে লিখতে পারি তোমরা সরাসরি ফিউচার ইনডিফিনিট টেন্স বসাই দিবা কোনো সমস্যা নাই তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট গঠন কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট আমরা লিখতে পারি মিস্টার আলম তা বিল্ডের কি বলেন বিল্ড আমরা লিখতে পারি BILD বিল্ড তার তিনটা কি লাস্টে BILLT বিল্ড এটা ভার্ব ওয়ান ভার্ব টু এইটাই BILT বিল্ড টু বিল্ড বিল্ডিং এটা হচ্ছে ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি প্রিয় শিক্ষার্থী তো মিস্টার আলম ডাইরেক্ট বড় করি যেহেতু ওই লেখাটা বড় করছি মিস্টার আলম তাহলে আমরা লিখতে পারি এটা কিন্তু নিশ্চিত লিখতে পারি শ্যাল উইল তারপরে ভার্ব ওয়ান তাহলে ভার্ব ওয়ান আমরা লিখতে পারি বিল্ড এ হাউস নেক্সট ইয়ার এটা পরবর্তী বছরে সে একটা বাড়ি তৈরি করবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা চলমান তো মিস্টার আলম বরাতর হবে প্রপার নাউন আলম উইল উইল না আমরা লিখব মিস্টার আলম ইজ চলমান গোয়িং টু বিল্ড এ হাউস নেক্সট ইয়ার প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এতটুকুই আমরা কমপ্লিট করলাম তোমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট লিখতে পারো ইজ গোয়িং অথবা সে উইল বিল্ড লিখলেও হবে প্রিয় শিক্ষার্থী আমরা এই জায়গায় শেষ করব কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে তো সকলকে জানাই আবার ধন্যবাদ এবং এই বলে আমি শেষ করব আল্লাহ হাফেজ